গল্পকরণে আপনারা শুনছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ইতিহাস ভিত্তিক বই আমার ফাঁসি চাই। আজকে পঞ্চম পর্ব। রাজাকারীর ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে সে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আমি মেয়ের বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার? আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখনি ওই মুক্তিযোদ্ধারা আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বলেন, তোমাদের সাথে তো আর আমি ঠেকাঠেকিতে পারবো না। তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই। বিয়েতে আমি আসব না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি তুমি সেখানে মেয়েকে বিয়ে দাও। আমি তোমার সাথে থাকব, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি, গায়ে হলুদ এবং বিয়ে, কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট 3 থেকে 4 এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গে চলে গেলেন। তিনি কারোর সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন, তার সিংহভাগই করতে হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত 1 নম্বর মতিউর রহমান রেন্টু, 2 মিসেস মতিউর রহমান রেন্টু, ময়না। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাবার ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার APS বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে, বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে। সব যান, বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটা মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকে সুরে বলতে লাগলেন, সব যান, বের হন। কি পেয়েছেন? তামসা পেয়েছেন? এখন এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই ধরনের কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথিরাই না খেয়ে চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলে চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না। কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবও না।
আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখে বললেন, ও তো পেট থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন। 1,37,00,000 টাকা। 1995 সাল 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রায়মোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে পাশে বসে আছে তার একমাত্র সঙ্গী ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করল, আপা, মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠায়নি। তারপরও বেইমানটা আসেনি, শয়তানটা পাত্তা দেয়নি। 1,37,00,000 টাকা খরচ করে নিমুখ হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সবই জানো, সবই দেখাচ্ছ, সবই করেছ। কত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলই নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেখানে ছ্যাক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখন এই বেইমানটারে নেওয়া উচিত ছিল না। কিন্তু কি যে হলো, কি মনে করে আবার নিলাম। শয়তানটাকে আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি। বুঝলে কি আর এই কাম করি। নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডির বাড়িতে উঠেই 95 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরেশোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হল। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা 20 রিকশায় মাইক বেঁধে নানান ধরনের স্লোগান দেয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে হবে হঠাৎ একটা মাইকে বলা হলো, জননেত্রী শেখ হাসিনা এখন আসরের নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা হলো, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসরের নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তুফাইল আহমেদ, বর্তমানে শেখ হাসিনা শিল্প ও বাণিজ্য মন্ত্রী, বললেন, আরে থামো থামো, এখন আসরের ওয়াক্তই হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপে বড় বড় জানালা গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রায় হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা 20 মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকা এম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইক ম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডির বাসায় গেলে তার সঙ্গে একদল সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন।
উত্তরে শেখ হাসিনা বললেন, না না, পর্দা লাগালে জিপের ডিস্টেন্সে থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাহলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন তখন আমরা ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। আমার সাথে বেইমানি করেছে। এর 3 দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না যে? নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বলে উঠলেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেইমানি করেছে, নিমক হারামি করেছে। ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথে বেইমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেইমানদের শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনার প্রস্তুত হন। আওয়ামী লীগের সিদ্ধান্তের গুরুত্ব। 1995 সালে চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি 8 নম্বরে আওয়ামী ফাউন্ডেশনের অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী এবং বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালে শেখ হাসিনা চাচাতো ভাই শেখ নাসিরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই 20 থেকে 22 বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হইছে, ওরে মালা না দিয়ে বহিষ্কার করবা তুমি? এটা কি কও? জলদি ওরে ডাইকে আনো, গলায় মালা দিয়া মিষ্টি খাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শূন্য না। ওরা জানে কি বেচারা জিততে আইছে, কোথায় বাহাবা দিবা তা না, এখন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাহলে এক কাম করি, আগে বহিষ্কার করি,
পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতেছি, এখনই চেয়ারম্যান হিসাবে অভিনন্দন জানাও, আর ঢাকায় না মিষ্টি খাওয়াও, গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাহলে তো এখনই জিল্লুর রহমানকে বলতেই হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শোনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, হ্যাঁ রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দূর সরত, যাইতে দাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দিব না, বড় পারে কয়ে দিমু। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাই নাই। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ দিমু। জনতাকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকা প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিটিং মিছিল শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি রুমে বিকেল 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনে এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভের রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে বেগম খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না, এখন দিনাজপুর থেকে শুরু করতেই হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে, যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ওই পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ বানিয়ে রাখবে। পুলিশের সাথে কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবল ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ, খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন, তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন ময়রা এইসব ঘটনার একটা সুযোগ করে দিয়েছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গ যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে উঠবেন না, সব করবেন পেছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কার কাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বসে বলবো, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা, কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানে পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে
নেত্রীকে বলবেন, এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডির 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন এর বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর গেলেন, জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবারও ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ টাকা যত খরচ করা হয়েছে তত ফল আসেনি। খাতা কলম, গোলাবারুদ ও দিগম্বর কাহিনী। 12 ডিসেম্বর 1994 সাল বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বর ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট। ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছে এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ নতুন বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকেল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হল, কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হল না। মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগের নেতাদের বসার ব্যবস্থা হল। শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে উঠে মঞ্চে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার ঝলসে উঠল। তারপরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ার মনোযোগ দেওয়ায় শেখ হাসিনার আহ্বানকে পত্রিকায় শিরোনাম করা হলো। কিন্তু তার আগে 9 ডিসেম্বর শুক্রবার 1994 সালে বিকেল 3টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয় কর, পঙ্কজ, হিমাংশু দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলম সহ মোট 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনের প্রয়োজন বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বলেন, আগামী 28 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন 5 থেকে 10টা করে লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এইসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আরেকটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পাশে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায়। এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে উৎপেতে থাকবে, সেক্রেটারিরা হেঁটে সেক্রেটারিয়েটে যেতে থাকবে, পথে মধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে, পারবে না? ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপের ভাগ করে দেন, এক গ্রুপ গোলাবারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি, অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন।
এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না, তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিয়ে থাকেন। তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম তোমাকে, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার পর দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরা টাকা ফেরত দিতে হবে। ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বরের 54 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছলে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান, কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারপরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবিসহ খবর ছাপা হল। জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক, গোবেচারা পাবলিক। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব। কোনো আন্দোলন, কোনো সংগ্রামই কাজে হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15 ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপি পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুকেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকীর, শেখ রেহানার ভাসুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সর্বপ্রথম তাকে তারেক সিদ্দিকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেন এবং তার নিজস্ব সামরিক স্টাফ নিয়োগ করেন। এর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালের বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996-এর মধ্য জানুয়ারিতে শেখ হাসিনার সেনাপ্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক, পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদের এ রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িয়ে নতুন কোনো সংকট সৃষ্টি করবে না। এরপরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন। পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10 ফেব্রুয়ারি 1996 সকাল 9টা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি তার নিজের বাসভবনে 2য় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম উসমান বর্তমানে আওয়ামী লীগের এমপি, অজয় কর, পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবনমরণ লড়াই। আজ বিকাল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ এবং মিছিলের বিষয়েই শেখ হাসিনা বৈঠক করছেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন। জননেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না। সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন, আজ আমার একটা ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো, আর যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলে আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শপথ বাক্য উচ্চারণ করলেন। আমরা শপথ নিচ্ছি যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম, এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ, তা যত কঠিনই হোক না কেন, জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন, পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনত না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করত না। জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতে কথাগুলো মিলিয়ে যেতে দিত। কিন্তু শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্য কখনো বলতেন না। অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না, পুলিশের লাশ ফেলত না। আর সেজন্যই আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা 10টা পুলিশের, 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডেল, মানে 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, যাও কর্মসূচি বাস্তবায়িত করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকাল 3:30 পান্থপথের সমাবেশে মঞ্চে উঠলেন। সমাবেশে 1000-3 লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনার বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলে মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এই কথা বললেন, আর অমনি চতুর্দিকে থেকে বোমা, পটকা, গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যে সমাবেশ জনতা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কে কোথায় গেল তার হদিশ পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা, শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পরিকিমরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারোর চেয়ে কম গেল না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল। এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা, বর্তমানে মন্ত্রী, তাকে শেখ হাসিনা ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলাযোগের কারণে পুলিশ সোনাগাঁও রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজট আটকে পড়া বিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক,
3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডির 32-এর সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনার ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে। 17 ফেব্রুয়ারি শনিবার 1996 দুপুর 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 54 নম্বর বাড়ির উপরের তলায় 868-779 টেলিফোন বেজে উঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। হানিফ? কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি। ও, ভালো আছেন? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু কথা বলতে চাই। নেত্রীকে একটু দেয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো? না না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না না, এখানে না, এখানে না, 32-এ আসেন। পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসেন। হ্যাঁ, আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চলো চলো 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32-এ যাই। সবাই মিলে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে গেটের রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার, এলজিআরডি মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্টার তো আপনার, আপনি তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা মেয়র হানিফকে জিপ থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন, কি যে বলেন আপনি। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধুর ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন আপনার দিকে তাকিয়ে আছে, নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা, আপনি নায়ক, আপনার হাতেই সব। আমার হাতে আর কিচ্ছু নেই। আমার যা ছিল আমি সব করেছি। আপনি মেয়র, আপনি নায়ক, এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না, আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনও বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন,
সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কি আর আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি আপনি সাহায্য না করেন আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেছে নেই। আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন, আমি কখনোই আপনার কথা ভুলব না, আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকে যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিনরাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়া। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরে তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট রাস্তা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকল গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এই সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক এবং আগামী দিনের এলজেআইডির মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7ম সংসদ একদিনের অধিবেশন মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে 7ম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী 12ই জুন 1996 ইংরেজিতে 8ম জাতীয় সংসদ নির্বাচনের এর তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হল। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা এবং তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করেন। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4 এর ছায়া ঘেরা সিরামিকের 4র্থ তলার ভবনে 3য় তলায় বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12ই জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। নৌকা দুর্গাদেবীর বাহন। 1996 এর 12ই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন দিল। গোপালগঞ্জের 3টি আসন এবং বাগেরহাটের 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগ এবং নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না। 1 মুকসিদপুর ও কাশিয়ানী, 2 গোপালগঞ্জ ও কাশিয়ানী, 3 টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, 4 মোল্লারহাট ও ফকিরের হাট, 5 বৈঠাঘাট ও দাকুপ। এই 5টি আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকায় মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না। যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকিট নিলেই সে যে করেই হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5টি আসনে বলা হয় ভিক্ষার আসন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি ওই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলে লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন, আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটেও দেই না, আমরা ভোট দিই নৌকায়, অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, বারে নৌকায় ভোট দেব না কেন, নৌকা যে দেবীর বাহন, মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধারায় এসেছেন অসুরকে দমন করার জন্য, আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গা অভিসম্পাদ দেবেন। এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলে গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি। একজনও বাদ যায় না, সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম থাকুক, যত ঝামেলায় থাকুক, কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো, আমরা সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আসব। রাজাকারের কাছে আসন বিক্রি। এই অঞ্চলের 5টি আসনের 3টি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং, আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মুকসেদপুর কাশিয়ানীর অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন, নিজের থেকে যেচে পড়ে কথা দিয়েছেন। মতিউর রহমান রেন্টুকে নানান ধরনের কাজ দিয়েছে, আর কাজ শেষে প্রতিবারই বলেছে, তোমাকে আমি মুকসেদপুর কাশিয়ানী এমপি বানাবো। মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তোমরা আমাদের জন্য যা করলে, যা করেছ, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না, তবে রেন্টুকে আমি মুকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না, কথা দিয়েও তিনি কথা রক্ষা করলেন না। ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। শুধু মতিউর রহমান রেন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা, ত্যাগী ও সৎ যোগ্য ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মুকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন না। তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যুগ সাজসে সশস্ত্র রাজাকারী করেছিল, তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল। তিনি লেফটেন্যান্ট কর্নেল ফারুক প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূরসম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তী কোনো এক সময় সম্ভবত 72 বা 73 সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। 25 বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রেন্টু, ইসমত কাদির গামা, আবুল হাসান, মকবুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুকসেদপুর কাদিয়ানী থেকে মনোনয়ন দিলেন 71 রাজাকার হেলপিআর এ আশা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মুকসেদপুর কাশিয়ানী আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের কাছে বিক্রি করেন। হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে 1টি। এই মোট 4টি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন,
আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের 3টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার একটি আসন থেকেও নির্বাচন করলেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়াতেই পারেন। খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জ আর বাগেরহাট তো 70% হিন্দু আছে, ঢাকায় কত % হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এজন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়ায়নি। যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজখবর নিয়ে দেখলাম ডেমরা তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা। মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বলেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটাই পুরাটা পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি, আমার দল একটি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এর জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশে পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতার মাধ্যমে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25শে মার্চ 95 সপ্তম পার্লামেন্টে 24 ঘণ্টারও বেশি বিরতিহীন অধিবেশন সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্ব নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া 24 ঘণ্টার বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তি করেছে। আমি তো বুঝিনি, হাকে চিন্তাও করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সেজন্য সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমি বুঝব। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীরবিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 96 বগুড়া সেনানিবাসে জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মুর্শেদ খান, বিবিপিএসসি এবং বিডিআর এর উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন।
ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে অবসরদানের সিদ্ধান্ত নিলে 19 মে 96 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকার সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঢাকার বাইরে সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান এরোবেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ সহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সেনা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়ার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকে সেনাবাহিনীর প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগে ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডাক্তার ইকবালের এরোবেঙ্গলে করে কক্সবাজারে পৌঁছে কক্সবাজারে আপার সার্কিট হাউজের বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। ফেন্সিডিল কাহিনী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 91 সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে 29 নং মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধার। ডাক্তার এস.এ. মালেক, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, অনেক হোমিওপ্যাথি ঔষধ খাইয়েছেন। ডাক্তার এস.এ. মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ঔষধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালেক এই সকল ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চয় বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডক্টর মালেক অযথা নেত্রীকে ওইসব ঔষধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালেকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠ মধু। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস.এম. মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী, 2 চামচ করে দিনে 3 বার এই ঔষধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুসখুস কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল, আপা, এটা খেয়ে মানুষ নেশা করে। মালেক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস.এ. মালেক বললেন, রাখো তো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ঔষধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি। এটা খুবই কার্যকরী এবং ভালো ঔষধ। এরশাদ আমলে শুধু শুধু এই ঔষধটা ব্যান করেছে। নেত্রী, আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন। এটা 92 সালের প্রথম দিকের কথা। এরপর থেকে 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5 থেকে 6 চামচ করে দিনে 3 থেকে 4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে গিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্তে পর্যন্ত গিলতেন। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝে শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না।
যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরনো সেই রোগ, সর্দি, কাশি, গলা খুসখুস, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডাক্তার এস.এম. মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বলেন, কেউ কারো নাহি ছাড়ে, সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে। গলা নরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতি গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুরের ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে, এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান এর নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় এবং নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলদিয়া ও নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগাং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতিমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্কে নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াই কে জিতেছে, জেনারেল নাসিম না রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস? এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবনে, কেউ বলেন চিটাগাঙে। আওয়ামী লীগের বান্দরবনের বর্তমান এমপি বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবনে নিয়ে যেতে থাকলে পথে মধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউজে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউজের ভিভিআইপির রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগের সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কী সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্ত আর যেন কোনো কাজ নেই তাদের। শুধু ঢাকা একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য কোনো জায়গায় থাকার কথা বলে নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করলেন, নেত্রী, আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতা আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইল, কী জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এই জন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনীর প্রধান রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12 জুনের নির্বাচনের প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন। বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃত প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন লোকজন কোথায় পাবো? মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, যে কোনো কিছুর বিনিময়ে মিছিল বের করতে হবে, নইলে 12 জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান?
জেনারেল নাসিম যদি নাও টেকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলের স্লোগান দেবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান ভাইয়ের বাইরে যে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো। শেখ হাসিনা ভাষণ শুনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে, আমরা কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফরসঙ্গী সাইকেল আরোহী ফোন করে ঢাকায় তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগের অফিসে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, এই। তারপর চুপ, আর কিছু বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব? তার চেয়ে দেখো কি হয় বলে শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে মেজর নাসিম এই লড়াইয়ে পরাজিত। সকালবেলা শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম এবং ও তখন ডাক দেখিয়েছে। পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীরবিক্রম বরখাস্ত ও গ্রেফতার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা জীবন থেকে নেওয়া গল্প আমার ফাঁসি চাই এর ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।